লেটস সে আমরা গতদিন যে কিবোর্ড ক্লাসটা দেখলাম ওইটাকে নিয়ে আসি। ইম্পর্ট্যান্ট ইন্টারফেসেস কিবোর্ড আর কি, তাই না? ইভেন লেটস সে আমার কি ইনুমারেটর সহ নিয়ে আসলাম। কি ক্লাস? তো এখানে অন্য ক্লাসগুলো আমাদের আজকে লাগবে না, ঠিক আছে, শুধু কিবোর্ডটাই লাগবে। তো এখন আমরা এই কিবোর্ডে আই কালেকশন ইমপ্লিমেন্ট করেছিলাম, সেটার কারণে আমাদের যা যা করা লাগছিল আমরা করছিলাম, সবই করছিলাম। কপি মেথড, কন্টেন্ট মেথড, ক্লিয়ার মেথড, এই সেই সব করে দেখছিলাম, রিমুভ টিমুভ অ্যাড করা যাচ্ছে। কিন্তু আমরা কি এটার মধ্যে এরকম লিখতে পারবো? আমরা তো হোয়ার লিখতে পারছিলাম, ফর ইচ ইউজ করতে পারছিলাম, কিন্তু কিবোর্ডে এটা ইম্পর্টেন্ট ইন্টারফেস কোথেকে আসলো? কোনটার প্রোগ্রাম ডট সিএস? তো আমরা কিবোর্ড জিরো তে একটা নিউ কি দিব, এরকম করা যাবে? যাবে না। তো কিবোর্ডের ভিতর তো আমরা জানি কালেকশন আছে, লুপ চালাই, একটার পর আরেকটা আসে, লুপ চালাইলে পরে চের মাত্র। তারপরে আবার হচ্ছে গিয়ে আপনার লিঙ্ক করিও ব্যবহার করতে পারছি ওয়্যার দিয়ে, কিন্তু এরকম ইন্ডেক্সিং কিন্তু করতে পারছি না। তো এটা যদি করতে চাই তাহলে আমাদের ইন্ডেক্সার অ্যাপ্লাই করতে হবে। ইন্ডেক্সারটা বানানো খুব সহজ, এটা হচ্ছে গিয়ে আপনার একটা প্রপার্টির মতোই, গেট সেট প্রপার্টির মতো। পাবলিক, এই ইন্ডেক্সার কি রিটার্ন করবে? যদি আমি 0তম আইটেমটা চাই তাহলে ওটার ডেটা টাইপ কি হবে বলেন? কিবোর্ডের 0তম 1তম আইটেম আসলে কি হবে? কি ধরনের জিনিস হবে? কি হবে স্যার? হ্যাঁ, কি হবে, তাই না? আমি বলছি কি হবে মানে কি হবে। তো এ হবে। কি, তো কি রিটার্ন করবে, তাই না? কারণ এটা তো কি এর একটা কালেকশন। তো একটা আইটেম অবশ্যই কি হবে। তো এখানে আমরা সাধারণত কি করি, ডেটা টাইপের পরে প্রপার্টির নামটা দেই। প্রপার্টির নাম না হয়ে হবে দিস, তারপরে হবে থার্ড ব্রেকেট। থার্ড ব্রেকেটে হচ্ছে ইন্ডেক্সিং কি দিয়ে করব, সেই ডেটা টাইপটা থাকতে হবে, ভেরিয়েবলটা থাকতে হবে। যেমন মনে করেন ইন্টিজার আই, তারপরে হচ্ছে কি আপনার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন এখানে আপনি গেট সেট লিখবেন। একদম সেম টু সেম না গেট সেট? এই এইটুক জায়গা খালি আলাদা প্রপার্টির সাথে, রাইট? প্রপার্টির ক্ষেত্রে এতটুকু মনে রাখলেই হবে যে একদম গেট সেট, কিন্তু কি করতে হয় এখানে, দিস দিতে হয় নামের জায়গায়, আর এরপরে ফার্স্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার প্যারামিটার গুলো দিতে হয়। প্রপার্টিতে আমরা প্যারামিটার দিতে পারি না, ইন্ডেক্সে দিতে পারি। এবং প্যারামিটার একাধিকও দেওয়া যায়, ধরেন আমরা ডিকশনারির মতো ইন্ডেক্সিং করতে চা। ডিকশনারিতে তো ইন্ডেক্সিং একাধিক হয় না, লেটস সে ওখানে নেম ভ্যালু পেয়ার করে রাখে, কিন্তু স্ট্রিং দিয়েও করা যাবে তাহলে। ধরেন যে যদি আমরা অন্য আরেকটা করতে চাই, লেটস সে আমরা একটা স্যাম্পল ক্লাস বানালাম।
পাবলিক অবজেক্ট দিস স্ট্রিং সো স্ট্রিং দিয়েও আমি হচ্ছে গিয়া কি করতে পারি, ইন্ডেক্সিং করতে পারি। আবার ধরেন আরেকটা একই একই ক্লাসে দুইটা ইন্ডেক্সিং বসানো যাইতে পারে, ইন্টিজার এন। তো আমি একাধিক ডেটা টাইপ দিয়েও করতে পারি। ডিকশনারির ক্ষেত্রে তো এটাই হয়, তাই না? ডিকশনারির ক্ষেত্রে আমরা কি করতে পারি? ডিকশনারির ক্ষেত্রে আমরা যদি একটা ডিকশনারি ডিক্লেয়ার করি তাহলে কি দিয়ে করতে পারি? কোন ডেটা টাইপে আমরা দুইটা দিয়েই করতে পারি? কারণ দেখি, স্ট্রিং ডিকশনারিতে কি দিয়ে করতে হয়, বাট হ্যাঁ, রিডারে, রিডার, তাই না? ডেটা রিডার, আমরা যে এসকিউএল ডেটা রিডার দেখেছি সেটাতে কি হয়েছে, আমরা দুইটা দিয়েই করতে পারি ইন্ডেক্সিং, তাই না? এখানে আমরা যখন এই যে ডেটা রিডার দেখেছিলাম তখন ডেটা রিডারে আমরা কি দেখেছিলাম, এরকম দেখেছিলাম যে রিডারের ভিতর আমরা 0 1 দিয়েও হচ্ছে ভ্যালু পাই, আবার কলামের নাম দিয়েও পাই, রাইট? এরকম দুই রকম দেখেছিলাম। এটার কারণটা হচ্ছে যে দুইটা ইন্ডেক্সার সেখানে ছিল। তো আমরা এখানেও যেরকম হচ্ছে দুইটা রাখতে পারি। এখন বডিতে এখানে আমি কিভাবে কি পাঠাবো রিটার্ন, সেটা আমার ব্যাপার। লেটস আপাতত আমি থ্রো নিউ নট ইমপ্লিমেন্টেড এক্সেপশন দিয়ে রাখলাম। তো এরকম করতে পারি। আবার আমি একাধিকও দিতে পারি। দেখেন, এটাও কিন্তু একটা এক্সেপশন। একটু আগে আমরা একটা এক্সেপশন অবজেক্ট দেখলাম না? এক্সেপশন সম্পর্কে দেখলাম, নট ইমপ্লিমেন্টেড এক্সেপশন। ঠিক আছে, মানে হচ্ছে, এবং এটা কি, কোনো একটা জায়গা থেকে আমি নিজে হচ্ছে একটা এরর থ্রো করতেছি, এখানে কিন্তু কোনো ট্রাই ক্যাচ নাই। আমি যে কোনো লাইনে এরকম এক্সেপশন থ্রো করতে পারি। ঠিক আছে, এক্সেপশন আমরা চাইলে যে কোনো জায়গায় নিজেরা ইচ্ছা করে থ্রো করতে পারি। তো এখানে হচ্ছে গিয়ে থ্রো নিউ এক্সেপশন দিয়ে রাখছি আমি, যে এখানে এইটা কল দিলে কেউ বলবে যে এটা আসলে ইমপ্লিমেন্ট করা হয় নাই, মানে এটা কোড লেখা হয় নাই আর কি। তো আমরা যখন কোনো মেথড লিখি সেখানে যদি বডি না লেখা হয় তাহলে আমরা এটা দিয়ে রাখবো যে এটা পরে লিখতে হবে। আর এটা আরো হেল্পফুল হয় যখন আপনার রিটার্ন করতে হয়, যেমন গেট থেকে আমাদের অলওয়েজ রিটার্ন করতে হয়। এখন যদি আমি কিছুই না লিখি, ব্ল্যাঙ্ক রেখে দিই, সেটা যেমন আমার লিখতে হয় নাই, লিখতে হয় নাই তারপরও লিখে রাখা দরকার। ঠিক আছে, ব্ল্যাঙ্ক না রেখে লিখে রাখা দরকার। বাট গেটে তো আমার রিটার্ন করতে হয়, আমি যদি কেটে দেই তাহলে কি করে, এরর দেয় যে এখান থেকে কোনো কিছু রিটার্ন করা হয় নাই। তা আপনি এটা লিখে কম্পাইলেশন এরর অ্যাভয়েড করতে পারেন। তো আমরা তাহলে দেখলাম যে ইন্ডেক্সার কিভাবে করা যায়, তাই না? বিভিন্ন ডেটা টাইপ দিয়ে করা যায়, একাধিক দিয়েও করা যায়। তো এখন এটাকে কল করবেন কিভাবে? ধরেন এটাকে কিভাবে কল করবেন, মাল্টিপলটা, সিঙ্গেলটা নয় বুঝলাম। তো ধরেন যে এখানে আমি হচ্ছে গিয়ে স্যাম্পল ক্লাসের একটা ইনস্ট্যান্স বানালাম। তো স্যাম্পল এখানে এরকম করা যাবে। তারপর এটা করা যাবে। আবার হচ্ছে গিয়ে আপনার এখানে তিনটা ওভারলোডের মতো করে দেখাচ্ছে। আই, একটা হচ্ছে ইন্টিজার, স্ট্রিং, ডাবল, তিনটা দিয়ে মনে করেন 1 স্ট্রিং ডাবল 3.23। তো এখানে কি হলো, সেট নাই, কি দিলাম,
আচ্ছা, সেট বসানো হয়নি, তো এরকম গেট সেট যে কোনো একটা রাখা যায়। তো এটাতে দেখেন সেট দেই নাই দেখে এরর দিচ্ছে। এখানে কিন্তু সব এক্সেপশন দেওয়া আছে, যদি আপনি এখন এই কোড রান করে দেন তাহলে কিন্তু এরর দিবে, এগুলো এক্সেপশন থ্রো করবে, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট দেখালাম আর কি। এটা রান করা যাবে না কারণ এগুলার বডি লেখা হয় নাই। হ্যাঁ, এই মেথডের বডি না থাকলে তো আপনার হচ্ছে গিয়ে এরর দিবে। তো এখানে হচ্ছে কি এভাবে করে আমরা তাহলে ইন্ডেক্সে অ্যাড করতে পারি। কারো কোনো প্রশ্ন? দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। খুব ইজি তাই না লেখা। তো যখন আমাদের এরকম কোনো কিছু লাগবে যেখানে আমরা এরকম করে কোনো কোড লিখতে চাই পজিশন বেসড করে, তখন আপনি এরকম ইন্ডেক্সার তৈরি করে কাজ করতে পারেন। আমরা যেরকম এই যে কিবোর্ড নিয়ে এরকম করে একটা ইন্ডেক্সার বানাইলাম, তো এখন কিন্তু আমাদের এভাবে লেখা যাচ্ছে, right? তো এই হচ্ছে ইন্ডেক্সার। পরে আমরা দেখি এক্সটেনশন মেথড। তো এক্সটেনশন মেথড এটা আর একটা মজার ফিচার। আজকে ASP.NET কোর্সের এক স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে স্যার আপনি এই যে কোডটা লিখছেন এটা তো আপনি কিভাবে কল করলেন। সে তো C# কোর্স করেই গেছে, প্লাস ASP.NET কোর্সেও আমি বলছি যে এটা এক্সটেনশন মেথড, কিন্তু সে এখন প্রশ্ন করতেছে যে এটা কিভাবে কাজ করে। তো পরে আমি আবার বুঝাই বললাম। তো এরকমই এই যে C# কোর্সে আমরা আলাপ করি টপিক গুলো, এগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে তখন এরকমটাই হয়, আবার সেই একই কাহিনী আমার বারবার বলা লাগে। এক্সটেনশন মেথড হচ্ছে কি আমার কোনো একটা এক্সিস্টিং ক্লাস, সেই ক্লাসে আমি মডিফিকেশন ছাড়াই সেই ক্লাসে কোনো মেথড অ্যাড করতে পারি। তো এখন ধরেন আপনার বানানো কোনো ক্লাস আছে, সেই ক্লাসে সাধারণত আপনি এক্সটেনশন মেথড বানাবেন না, সাধারণত বানানো হয় না আর কি। কিন্তু ধরেন অন্য কারো একটা ক্লাস আছে, সেই ক্লাসে আপনার কোনো কোড অ্যাক্সেস করার বা মডিফাই করার পারমিশন নাই, তখন আপনাকে কিন্তু এক্সটেনশন মেথডের মাধ্যমে ওইটাতে কোনো মেথড অ্যাড করতে হয়, ঠিক আছে। যেমন ধরেন ডেট টাইম, এখানে একটা ডেট টাইম নিলাম। তো এখন এই ডেট টাইম ডট টু স্ট্রিং করা যায়। তো কিভাবে আসবে আউটপুটটা? এভাবে আসতেছে তাই না। তো এখানে কি আসতেছে? 10, এটা হচ্ছে মাস, তারপরে হচ্ছে ডে, তারপর হচ্ছে ইয়ার। আমরা কিভাবে অভ্যস্ত, আমরা প্রথমে ডে দেখি, তারপরে হচ্ছে গিয়ে মাস দেখি, তারপরে বছর দেখি। তো এখন এটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করার উপায় আছে, এই টু স্ট্রিং এর ভিতরে আপনি ফরম্যাট দিয়ে দিতে পারেন। লেটস সে হচ্ছে গিয়ে আপনার ডিডি ড্যাশ দিলাম, আমি ড্যাশ দিয়ে করতেছি, ড্যাশ
এটা হচ্ছে ক্যাপিটাল এম, এম দিতে হবে, ছোট এম হচ্ছে মিনিট বোঝায়। তারপরে ওয়াই ওয়াই, লেটস সে 2 ঘরের দিতে চাচ্ছি। তো এটা যদি রান করি, এই যে এই ফরম্যাটে আসলো, 09, 10, 25। ধরেন এই ডেট ফরম্যাটটা আপনি আপনার প্রজেক্টের সব জায়গায় মেনটেন করতে চাচ্ছেন। তো এখন সব জায়গায় তাহলে আপনাকে এভাবে করে লিখতে হবে কোড, তাই কিনা? পুরো প্রজেক্টের সব জায়গায় যত জায়গায় ডেট দেখাবেন আপনি এভাবে দেখাতে যাচ্ছেন। তো সব জায়গায় আপনাকে তাহলে এই কোডটা লিখতে হবে, রাইট? তো এখন এই যে ফরম্যাটটা মনে রাখা বা এই যে কাজটা বারবার লেখা পেইনফুল। তা আপনি কি করতে পারেন? আপনি এখন ডেট টাইমের মধ্যে গিয়ে কি এরকম একটা কাস্টম মেথড অ্যাড করতে পারবেন এই কাজটা করার জন্য, যে আচ্ছা লেটস আপনি নাম দিতে চাচ্ছেন টু লোকাল ডেট স্ট্রিং, মেথডের নামটা রাখতে চাচ্ছেন। তো এটা তো আপনি ডেট টাইমের মধ্যে করতে পারবেন না, ডেট টাইম ক্লাস তো আপনার কাছে নাই। কিন্তু আমি দেখেন এখনই সেটা করে ফেলবো। সো এক্সটেনশন মেথড বানাতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনার একটা স্ট্যাটিক ক্লাস নিতে হবে। ডেট টাইম এক্সটেনশনস, এভাবে করেই আমরা সাধারণত এই ক্লাসটা রাখি। এক একটা ডেটা টাইপের নামে সাধারণত আমরা একটা ক্লাস বানাই, পাবলিক স্ট্যাটিক। স্ট্যাটিক ক্লাস হইতে হবে এটা, ভিতরে মেথড স্ট্যাটিক হইলে হবে না, শুধু ক্লাসও স্ট্যাটিকই হইতে হবে। তাহলে পাবলিক স্ট্যাটিক, আমি কি রিটার্ন করব? স্ট্রিং রিটার্ন করব একটা, টু লোকাল ডেট টাইম স্ট্রিং। অ্যান্ড দেন মেথডের ভিতরে আমাকে দিস লিখতে হবে এবং ওই ডেটা টাইপটা দিতে হবে যেটার মধ্যে এটা অ্যাড করতে চাচ্ছি। তো আমার কোনটার মধ্যে অ্যাড করতে চাচ্ছি? ডেট টাইমে করতে চাচ্ছি। সো আমি ডেট টাইম দিলাম, ডেট। তারপরে আমি কি করব? লেটস সে ওই যে আমার কোডটা আমি চাচ্ছি সেটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো এটা করে দিলাম। কাজ তো এটাই করতে চাচ্ছিলাম, তাই না? তো ডেট টাইমের উপরে করতে চাচ্ছি। তো এখানে ওই ডেটা টাইপটা দিতে হবে। এডিশনাল প্যারামিটার আপনি চাইলে দিতে পারেন, কমা দিয়ে এডিশনাল কিছু প্যারামিটার লাগলে দেয়া যাবে। কিন্তু প্রথমটা অবশ্যই দিস দিয়ে ওই ডেটা টাইপটাই হতে হবে যেটার উপরে আপনি এটা করতে চাচ্ছেন। তো তাহলে আপনার এখন আর এভাবে লিখতে হবে না, আপনার জাস্ট ওই মেথডটা লিখলে হবে, কিন্তু আপনাকে নেম স্পেস রাখতে হবে। ইউজিং এক্সটেনশন মেথডস, এটা হচ্ছে আমাদের নেম স্পেস, তাই না? তো এখানে আমি লিখবো, নেম স্পেসটা আগে অ্যাড করে নিতে হবে, টু লোকাল, এই যে দেখেন মেথড দেখাচ্ছে যে আছে ডেট স্ট্রিং। তো আমি যদি হচ্ছে গিয়ে এখন রান করি, তো সেই ফরম্যাটে আমার ডেটা আসলো। তো আমার বারবার রিপিটিটিভ একটা কাজ করা লাগলো না। ঠিক আছে, তো এভাবে করে আমরা এক্সটেনশন মেথড বানিয়ে নিতে পারি। তো এখানে আমি কিন্তু কোনো প্যারামিটার দেই নাই। তো প্রথম প্যারামিটারটা হচ্ছে যেটার উপরে আমি মেথডটা অ্যাড করব, তো এই যে ভ্যালুটা এটাই হচ্ছে আমার প্রথম প্যারামিটার। এটা হচ্ছে আমার প্রথম প্যারামিটারটা। আমার যদি আরো কিছু পাঠাইতে হয়, যে এখানে আপনি আরো কিছু পাঠাবেন, তাহলে আপনাকে এখানে সেটা লিখতে হবে কমা দিয়ে, ইন্টিজার এন। ঠিক আছে, ধরেন আমি লিখলাম, তাহলে কি হবে এখানে দেখেন ওই ভ্যালু পাঠানো যাচ্ছে। তো অনেক সময় এরকম এক্সটেনশন মেথড লাগে যেখানে আমার এডিশনাল প্যারামিটার লাগে। তো সেটা হলে আপনি এটা করতে পারেন। যেরকম ধরেন আমরা আরেকটা দেখি। তো ডেটের উপরে যত এক্সটেনশন বানাবো লেটস এই একটা ক্লাসেই রাখবো, এরকম আলাদা আলাদা স্ট্যাটিক মেথড বানায় ডেট টাইমের উপরে যদি করে থাকি। প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আমরা সাধারণত একটা এক্সটেনশন মেথড ক্লাস মেনটেন করি, তাতে অর্গানাইজ থাকে, বোঝা যায়। তো আরেকটা ধরেন আমি বানাচ্ছি স্ট্রিং এর জন্য। স্ট্রিং এক্সটেনশনস,
তাও স্ট্যাটিক ক্লাস বানাতে হবে। সবাই ঘুমায় টুমায় গেছেন কিনা, কথা টথা তো কিছু বলতেছেন না। সো রিটার্ন করবো আমি স্ট্রিং এ, এটা বলবো টু আচ্ছা, শর্ট এটা খুবই স্ট্রিং। ইউজফুল মনে হচ্ছে। হ্যাঁ, টু শর্ট শর্ট স্ট্রিং, ঠিক আছে। তো এখানে স্ট্রিং এর উপর এই জিনিসটা অ্যাপ্লাই করব। তো আমি স্ট্রিং অরিজিনাল টেক্সট রাখলাম, আর আমি এখানে ইন্টিজার ম্যাক্স লেন্থ দিলাম, ওই যে জিনিসটা আমি মনে করেন এগো দেখাইলাম না আপনাদেরকে ক্লাসের শুরুতে এআই কে দিয়ে করাইছি, ওরকম কিছু একটা। তো আমি কি করব এটা, সেটা হচ্ছে আমাকে একটা স্ট্রিং পাঠাবো, সেই স্ট্রিংটা যদি আমার ম্যাক্স লেন্থের থেকে বড় হয়ে যায় তাহলে ওটা কেটে ডট ডট দিয়ে অত ক্যারেক্টার করে পাঠিয়ে দিবে। তো আমি এখানে যেটা করব, অরিজিনাল যেটা আছে, আহ, ধরেন যদি ইফ অরিজিনাল টেক্সট ডট লেন লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্স লেন্থ হয়, তাহলে রিটার্ন অরিজিনাল টেক্সট। আদারওয়াইজ যেটা করব সেটা হচ্ছে যে অরিজিনাল টেক্সট ডট সাবস্ট্রিং 0 থেকে ম্যাক্স লেন্থ পর্যন্ত, ম্যাক্স লেন্থ -3 করব, তার সাথে 3টা ডট দিয়ে প্লাস করে রিটার্ন করে দেব। তো আমি এখানে স্ট্রিং বিল্ডার ইউজ করলাম না, এরকম অল্প একটা দুইটা জোড়া দেওয়ার জন্য আমরা সাধারণত স্ট্রিং বিল্ডারে যাব না। স্ট্রিং বিল্ডারে যাওয়া যখন আমাদের অনেক বেশি পরিবর্তন করতে হবে। তো এখানে আমি এরকম লিখলাম যে যদি আমার ম্যাক্স লেন্থ যেটা স্ট্রিং এর সেটার থেকে ছোট অথবা সমান হয় যদি টেক্সটটা, তাহলে সেটাই রিটার্ন যাবে, পরে যেটা আছে সেটাই থাকবে। আর না হলে আমি সাব স্ট্রিং নিব। হ্যাঁ, প্রথম থেকে ম্যাক্স লেন্থ যেটা দিছি তার থেকে 3 ক্যারেক্টার কমায়, তারপরে হচ্ছে গিয়ে সেটার সাথে 3টা ডট অ্যাড করে রিটার্ন করে দিব। তো ধরেন আমি এখানে কিন্তু তাহলে আমার এডিশনাল প্যারামিটার লাগছে। তো আমি এখানে একটা স্ট্রিং লিখলাম, স্ট্রিং টেক্সট equal to this is a very long text from me. তো আমি হচ্ছে গিয়ে এটাকে শর্ট করতে চাচ্ছি, তাহলে টেক্সট ডট টু শর্ট স্ট্রিং মানে দিলাম আমি, লেটস এ 10 ক্যারেক্টার। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে দেখেন 1 2 3 4 5 6 7, 7 ক্যারেক্টার রাখছে, আর তার সাথে 3 ক্যারেক্টার ডট অ্যাড করে দিল। এখন আমি এটাকে লেটস বলে দিলাম 100। তো পুরোটাই আসলো, কারণ এখন আর এটাকে কাট করার কোনো দরকার নাই, 100 থেকে এটা কম আছে, রাইট। এখন বলে দিলাম এটা 20। তাহলে দেখেন আবার 17 ক্যারেক্টার পরে কেটে বাকি 3টা ডট অ্যাড করে দিছে। তো আপনার ধরেন এরকম লাগলো, লাগতেই পারে বিভিন্ন জায়গায়, বেশি যদি বড় হয়ে যায় টেক্সটটা কেটে ফেলার জন্য। তো আপনি কি করতে পারছেন, এরকম একটা এক্সটেনশন মেথড তৈরি করে নিলেন, কারণ আপনার আর এই কোডটা বারবার বিভিন্ন জায়গায় লিখতে হলো না। কারণ স্ট্রিং এর ভিতরে কি আপনি কাজটা করতে পারতেন? পারতেন না, স্ট্রিং কে মডিফাই করা যাবে না, ডেট টাইম কে মডিফাই করা যাবে না। কিন্তু আমি দেখেন মেথড গুলো ওটার মধ্যে ঠিকই অ্যাড করে দিলাম, এবং যেভাবে মেথড কল করা হয় সেভাবেই কল করা হচ্ছে। তো আমরা অনেক সময় সি শার্পে এরকম অনেক বিল্ট ইন এক্সটেনশন মেথড দেখব। আপনি ওটার ক্লাসের, আমরা তো সাধারণত সি শার্পের কোডের ভিতরে গিয়ে দেখি না, ইনভেস্টিগেট করে সব সময় যে এটা এটার মধ্যে আছে কিনা। কিন্তু আপনার যদি দেখেন অনেক সময় আপনি মেথড খুঁজে পাবেন না, তো তখন আপনার দেখতে হবে যে এটা এক্সটেনশন মেথড কিনা। তো আপনি যদি এখানে মাউস রাখেন দেখেন সবসময় ব্রেকেটের মধ্যে আপনাকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে কি একটা এক্সটেনশন মেথড। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এটা ব্রেকেট এক্সটেনশন লেখা যায় সামনে, মেথডের সামনে। জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। হুম। তো এভাবে কোন একটা মেথড আপনার এক্সটেনশন মেথড কিনা সেটা আপনি এভাবে করে কনফার্ম করতে পারবেন। একটা খুব ক্রিটিক্যাল বিষয়, ধরেন যে আপনি নেম স্পেসটা লিখলেন না, এখানে এরর দিচ্ছে, মেথড পাচ্ছে না।
এখন আপনি এখানে যদি এরকম করেন, অনেক সময় আপনাকে বলে দিবে যে এক্সটেনশন মেথডটা অ্যাড করো, তো অনেক সময় বলবে না। এটা হচ্ছে কি একটা প্রবলেম। এখানে যেমন খুব ভদ্র মানুষের মতো বলে দিল ইউজিংটা অ্যাড করতে, তো অনেক সময় আপনাকে বলবে না, হ্যাঁ এই মেথড নাই এটা বলে বসে থাকবে। সো আপনাকে এনশিওর করতে হবে যে এটা আছে। বিশেষ করে ধরেন যে এখানে লিখে ফেললে তখন আপনার এটা বলে বেশি যে এটা নেম স্পেসটা অ্যাড করতে হবে, কিন্তু ধরেন যে আপনি লেখেন নাই, আপনি হচ্ছে কি এখানে ডট দিয়ে খুঁজতেছেন টু লোকাল, এখনো কিন্তু এখানে দেখাচ্ছে আসতেছে, কিন্তু অনেক সময় এটা দেখায় না। ঠিক আছে, এখন অনেক সময়টা আসলে ঠিক কখন সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু একই প্রজেক্টে থাকলে এক্সটেনশন মেথড গুলা হয়তো সে বলে, কিন্তু অন্য প্রজেক্টে থাকলে হয়তো বলে না। আমি এটা এখনো নোটিস করি নাই, ভালোভাবে খেয়াল করার সময় পাই নাই, বা দেখি নাই আর কি, যে যখন পাই না জাস্ট নেম স্পেস বসাই দিই আর কি। কিন্তু এটা ঠিক কোন কেসে পায় না এটা নিয়ে আমি আর আসলে ওভাবে ঘাটাই নাই। ভবিষ্যতে এটা আমি একটু দেখবো যে এটা আসলে কোন কেসে পায় না, কিন্তু অনেক সময় এরকম খুব সুন্দর ভদ্র মানুষের মতো বলে দেয় আপনাকে ইউজিংটা অ্যাড করতে হবে, ইভেন না থাকলে পরে টাইপ করলে পরেও দেখাচ্ছে। হ্যাঁ মানে কোনোভাবে তার মেমোরিতে এখন চলে আসছে হয়তো বা এটা, কিন্তু প্রথম যদি লিখি তখন হয়তো নাও আসতে পারে, বা বিল্ড না দিলে নাও আসতে পারে, এরকম কোনো একটা কিছুতে অনেক সময় আপনি দেখবেন যে আপনি একটা এক্সটেনশন মেথড লিখছেন কিন্তু ডট দিচ্ছেন ওটা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে নেম স্পেসটা নিজ দায়িত্বে আসলে অ্যাড করতে হবে। আগে লিংক নিয়ে এটা খুব প্রবলেম হইতো, আমি তো একদিন পুরা বোকা হয়ে গেছিলাম, অনেক আগের ঘটনা যদিও। তো লিংকের হচ্ছে গিয়ে অনেক এক্সটেনশন মেথড আছে, লিংকের অনেক এক্সটেনশন, বেশিরভাগই এক্সটেনশন মেথড। তো আমি হচ্ছে গিয়ে এরকম ডট দিচ্ছি, আসে না আসে না আসে না, আমি তো পুরা বোকা। ব্যাপার কি, লিংকের মধ্যে এটা আছে আমি জানি, কালেকশনের উপরে আমি হোয়ার কন্ডিশন দিতে পারবো না, সব সময় তো আমরা দিচ্ছি, রাইট? তো এটা আসে না কেন? তো আমি চিন্তা করতেছি লিংকের মধ্যে হোয়ার তো সব সময় আছে, কিন্তু এটা আবার গেল কিভাবে, কবে থেকে চলে গেল, বা কি ভুল করতেছি আমি? তো পরে অনেকক্ষণ পরে আমার নজরে আসলো যে আমি হচ্ছে গিয়ে ইউজিং লিংক সিস্টেম ডট লিংক, এটা হচ্ছে নেম স্পেসটা আমি অ্যাড করি নাই। তো অ্যাড করছি, করা মাত্রই চলে আসছে। কয়দিন আগেও যেমন হচ্ছে গিয়ে আপনার যে আপনাদের যে এন্টিটি ফ্রেমওয়ার্কের কোড দেখাচ্ছিলাম, সেখানে যে ইনক্লুড প্রপার্টিটা যে করছিলাম, সেটার জন্য আমাকে কি করতে হয়েছিল, এরকম নেম স্পেস অ্যাড করতে হয়েছিল। তো এরকম আপনাকে অনেক সময় হচ্ছে গিয়ে নেম স্পেসটা অ্যাড করে নিতে হবে নিজ দায়িত্বে, জেনে যে এটা কোন নেম স্পেসের ভিতরে আছে, না হলে আপনি পাবেন না। এখন অনেক সময় তো আমরা জানবো না কোন নেম স্পেসের মধ্যে আছে, তখন একটু ভেজালই হয়ে যায়। সাজেস্ট যখন না করে এবং আপনিও যখন না জানেন এই মেথডটা, এই এক্সটেনশন মেথডটা কোন নেম স্পেসের মধ্যে আছে, তখন এটা খোঁজাটা একটু ভেজাল হয়ে যায়। এটা কোনোভাবে গুগল টুগল করে চ্যাট জিপিটি জিজ্ঞেস করে তখন আপনার জেনে নিতে হবে যে এই মেথডটা আসলে কোন এক্সটেনশন মেথডের ভিতরে আছে। এরকম কিছু সমস্যা হয়ে যাইতে পারে আর কি যখন না জানি, বাট এখন দেখা যাচ্ছে আইডি গুলো অনেক স্মার্ট হচ্ছে। আগে এটা নিয়ে আমাদের প্রচুর প্রবলেম হইতো, নেম স্পেসটা নিয়ে মূলত, আর কিছুই না। নেম স্পেসটা জানলে আর কোনো টেনশন নাই, তাহলে নেম স্পেস পেয়ে গেলে সে একদম আরামসে কাজ করবে। নেম স্পেসটা না জানলেই মুশকিল হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই থাকুক, দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো বিষয়ে, প্রশ্ন আলাপ করার কিছু। আজকে আর নতুন টপিকে যাচ্ছি না, তাহলে এক্সটেনশন মেথডও আমাদের ডান হয়ে গেল। সবই এগুলা গুরুত্বপূর্ণ, এবং এগুলো দিয়ে আপনি যদি কোড লেখেন আপনার কোডের যে কোয়ালিটি হবে সেটা মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, এবং এগুলো কিন্তু আমাদের অনেক জায়গায় ইউজ করার স্কোপ থাকে, কিন্তু আপনার ইন্টেনশন যদি না থাকে ইউজ করার, তাহলে আপনার মনে হবে এটি কোথায় ইউজ করা যেতে পারে। মনেই তো হচ্ছে না যে আমি এমন কোন কোড আমার লাইফে লিখতেছি যেখানে এগুলা ইউজ করা যেতে পারে, অথচ আপনার প্রতি লাইনে লাইনে কোডে হচ্ছে গিয়ে এগুলো ইউজ করার সুযোগ আছে। কিন্তু আপনাকে ফিচারগুলো ভালোভাবে জানতে হবে, মাথায় রাখতে হবে কোড লেখার সময়, তখন আপনাকে এটা খেয়াল করতে হবে যে এই জায়গায় তো আমি কাজটা এটা করতে পারি। আদারওয়াইজ তো আপনি জাস্ট নর্মাল ভাবে রিপিটেটিভ ভাবে কোড লিখে যাবেন যেভাবে আপনি সবসময় কোড লিখতে অভ্যস্ত। যেমন ধরেন একটা খুব সিম্পল উদাহরণ দেই, আপনাদের কোডগুলো একটু দেখেন সব জায়গায় কি ভাল লিখতেছেন? ধরেন আমি এখানে ভাল লিখতে পারতাম,
তা আমার কোড যখন আমি লিখি, আমি যখন আমার কোড লিখি সব কিন্তু আমি ভাল লিখি, কিন্তু আপনাদেরকে আমি কেন লিখে দেখাই না সব সময়, কারণ হচ্ছে যে আপনারা মিলাইতে পারেন না। ধরেন আমি এভাবেই লিখতাম, তখন আপনি কনফিউজড হয়ে যেতেন যে আসলে এটা কিসের উপরে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। তো একদম এক্সপ্লিসিটলি ডেটা টাইপগুলো এই জন্য আমি মেনশন করি যে এটা। কিন্তু আপনি আপনার কোড দেখেন, আমি আমার ন্যাচারাল কোড যখন লিখি তখন আমি সব সময় ভার ইউজ করি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা লাইন অফ কোড। এখন আপনি আপনার লেখা, ধরেন এই কোর্স করাকালীন তো আপনি অনেক প্র্যাকটিস করতেছেন, কিছু প্রবলেম সলভিং করতেছেন, তাই না? আপনি আপনার কোডগুলো আজকে রাতে খুলবেন, খুলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ভেরিয়েবল var দিয়ে ডিক্লেয়ার করা কিনা। যদি আপনার ডিক্লেয়ার করা থাকে, ধরেন 80% যদি থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনি আসলে একজন অ্যাডপ্টার, আপনি যেটা শেখেন সেটা অ্যাপ্লাই করেন। আর যদি আপনি দেখেন যে না, আপনার কোথাও ভার তেমন বেশি নাই, সবই হচ্ছে ম্যানুয়ালি ডেটা টাইপ লিখে লিখে কোড করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি বাকি ফিচারগুলোর সাথেও এই কাজটাই করবেন। আমি এইগুলা যা শিখাইছি আপনাকে কোর্সে, আপনি ওগুলা অ্যাপ্লাই করবেন না। তো এইটা এক্সাম্পল যে আসলে আমরা জিনিসগুলো শেখার পরও কাজে লাগাই না। ঠিক আছে, এটা আমাদের ন্যাচারাল হয়ে যায়, যে আমি আগে যেভাবে কাজ করতাম সেভাবেই করে যাই। এটা আপনার উন্নতি করতে হলে আপনাকে টাইম লাগবে। তো আমি যখন কোড লিখতে বসি তখন আমি ভার লিখে কাজ করতে অভ্যস্ত। এই আপনাদের জন্য আমার হচ্ছে গিয়ে ভার ছাড়া ভেরিয়েবল ডিক্লেয়ার করে কোড লিখতে হয়। তো আমার ন্যাচারাল কোডিং এ আমি কিন্তু ভার অ্যাভয়েড করব। তারপরে হচ্ছে যে আমি অবজেক্ট ইনিশিয়ালাইজেশন সিনট্যাক্স গুলা যেগুলো আছে, যে ইন লাইনে এক লাইনে হচ্ছে গিয়ে ভ্যালু দিয়ে জিনিসগুলার কোড লেখার অভ্যাস, এগুলো আমার কাছে ন্যাচারাল। লিস্ট বা কালেকশন ইনিশিয়ালাইজেশন সিনট্যাক্স, তো ওগুলো হচ্ছে গিয়ে ন্যাচারাল। এখন আমার কাছে একটা জিনিস এখনো ন্যাচারাল হয় নাই, সেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর। ফিচারটা আমি জানি, কিন্তু ফিচারটা আমি আস্তে আস্তে অ্যাডপ্ট করতেছি আমার কোডিং স্টাইলের মধ্যে। তো প্রাইমারি কনস্ট্রাক্টর হচ্ছে একটা ক্লাসের কনস্ট্রাক্টর। তো মেথডস কোথায় আছে? ধরেন এখানে বার্গার ক্লাসটাই আছে। তো এই বার্গার ক্লাসটাতে আমরা কনস্ট্রাক্টর কিভাবে লিখি সেটা তো দেখছি আমরা, তাই না? কিন্তু এখন এখানেও আপনি কনস্ট্রাক্টর লিখতে পারবেন। That's it. ঠিক আছে, তো আপনি কি করতে পারছেন, এখানে কনস্ট্রাক্টর দিতে পারছেন। সো আপনার এখানে ভেরিয়েবল গুলা ধরে রাখতে হবে। প্রাইভেট বুল, এখন আমাদের তো এখানে প্রপার্টি আছে, তো প্রপার্টির ক্ষেত্রে আমরা প্রপার্টি ইউজ করতে পারি। এই সিনট্যাক্স গুলা কি আপনারা জানেন? জানেন না, তাই না? এগুলো আমি দেখাই নাই আপনাদেরকে, এগুলা নতুন ফিচার আসছে। তো সিলেবাসে এখনো আমি ইনক্লুডও করি নাই এগুলো। তো এই অভ্যাসটা এখনো আমার ভিতরে পুরোপুরি আসে নাই এভাবে কাজ করার। তো এখানে আপনি প্রপার্টির মধ্যে দেখেন, এখানে কি হলো, ইকুয়াল টু দিছে, এটা কি হবে, সেটের মধ্যে ভ্যালুটা সেট হয়ে যাবে। তো আমি এখানে কনস্ট্রাক্টর নিয়েছি, সেই কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো দিয়ে আমি প্রপার্টি গুলো ইনিশিয়ালাইজ করেছি। অ্যাডভান্স কোডিং। ঠিক আছে, তো এভাবে আপনাকে স্পেসশিপ হইতে হবে আপনাকে, বুঝছেন? তো এই অভ্যাসটা এখনো আমার ভিতরে এখনো পুরোপুরি আসে নাই। আমি নর্মাল কনস্ট্রাক্টর লিখে ফেলি যখন আমার কনস্ট্রাক্টর লেখার দরকার পড়ে। প্রাইমারি কনস্ট্রাক্টর আমি না লিখে বেশিরভাগ সময় নর্মাল কনস্ট্রাক্টর লিখে ফেলি। তো বাট আমি কিছু কিছু জায়গাতে নিজের কোডকে পরে মডিফাই করে আবার প্রাইমারি কনস্ট্রাক্টরে নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে নর্মাল কনস্ট্রাক্টর লিখে ফেলছি, কাজটা শেষ, তারপরে ওটাকে আবার কেটে প্রাইমারি কনস্ট্রাক্টর বানাই দিচ্ছি। যেই ফিচার আমার হচ্ছে গিয়ে আহ উন্নত ফিচার আসবে সেটাকে আমার ইউজ করতে হবে।
এখন আপনার এই প্রাইমারি কনস্ট্রাক্টর থাকলে আবার আপনার যদি আবার ওভারলোডেড আরো কনস্ট্রাক্টর থাকে, সেগুলো আপনার এখানে রাখতে পারবেন আপনি। এটা প্রাইমারি হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রথমবার যখন আপনি হচ্ছে গিয়ে একটা কনস্ট্রাক্টরের যদি আহ, আর কোনো ওভারলোড না থাকে, তাহলে তো এটাই একমাত্র কনস্ট্রাক্টর হবে। আর যদি ওভারলোড থাকে তাহলে এইটা প্রাইমারি হবে, বাকিগুলা প্রাইমারি হবে না। সো আপনার যেই ওভারলোড আপনি ইউজ করবেন, মেথড ওভারলোডে যেরকম প্যারামিটারের উপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্টটা ইউজ হয়, সেটা করতে পারবেন। প্রাইমারি একটাই করা যাবে। এখানে তো আর আপনি বিভিন্ন ম্যাথ কনস্ট্রাক্টর ওভারলোড অ্যাড করতে পারবেন না। তো প্রাইমারি একটাই রাখা যাবে। তো সাধারণত সিঙ্গেল কনস্ট্রাক্টর থাকলে তখন এটা খুব কাজে দেয়। তো এখন তো এটা এরর দেওয়ার কথা, যেহেতু আগে কোনো কনস্ট্রাক্টর ছিল না। বাট কোড এক্সাম্পলটা রেখে দিলাম আমি, দেখি কোথায় কোড অ্যাডজাস্ট করা লাগবে করে দিই। তো এই জায়গায় যেমন বার্গারে ট্রু ট্রু দিয়ে দিলাম, ফলস ফলস দিয়ে দিলাম। ওকে। সো তাহলে ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে আজকের মতো ছেড়ে দেই আপনাদের। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে কখনো টেনশন না করে এনজয় করতে হবে। আপনার কোনো দরকার নাই যে আপনাকে এক রাতে সব শিখে ফেলতে হবে, এক বছরে সব শিখে ফেলতে হবে, এরকম কোনো পেরেশানির দরকার নেই। হ্যাঁ, কিন্তু আপনাকে রুটিন বানাইতে হবে যে প্রতিদিন আমি শিখবো, প্রতিদিন আমি নতুন জিনিস করব, প্রতিদিন আমি কাজ করব। এভাবে রুটিন করে আপনাকে চলতে হবে, যাতে আপনার আইটেম লিস্টে অলওয়েজ কিছু অ্যাড হইতে থাকে। আপনি একটা জিনিসই শেখান প্রতিদিন, কিন্তু প্রতিদিন একটা জিনিস অন্তত শিখবেন, এরকম একটা আপনার রুটিন থাকতে হবে। এটা কোনোদিনও বরখেলাপ হওয়া যাবে না। তো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ সবাই।